আসসালামু আলাইকুম। ভারতের নিজস্ব প্রযুক্তির অহংকার তাদের তেজস ফাইটার জেট, কিন্তু হঠাৎ করেই পুরো বহরটাকেই গ্রাউন্ডেড করে দেওয়া হয়েছে। তো কেন দেশের গর্বের এই প্রতীক আজ মাটিতে? চলুন এই বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। পুরো ছবিটা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ভাগে বিষয়টা দেখব। প্রথমে জানব ঠিক কী এমন ঘটল যার জন্য এই সিদ্ধান্ত। এরপর দেখব এর পেছনের লম্বা ইতিহাসটা। তারপর বোঝার চেষ্টা করব সংকটটা আসলে কতটা গভীর আর ভারতের সামনে পথই বা কী খোলা আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি সেই ঘটনাটাতে যা পুরো ভারতীয় বিমানবাহিনীতে একটা বড় সড় ঝাঁকুনি দিয়েছে আর তেজস প্রোগ্রামকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সবার মনে এখন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর এর উত্তরটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের প্রযুক্তিগত ক্ষমতা, সামরিক প্রস্তুতি আর তার চেয়েও বড় কথা, জাতীয় গর্বের প্রশ্ন। ব্যাপারটা হলো এই ফেব্রুয়ারির 7 তারিখে একটা খুব গুরুত্বপূর্ণ এয়ারবেসে একটা তেজস জেটের ব্রেক ফেল করে আর জেটটা রানওয়ে থেকে ছিটকে পড়ে, যার ফলে সেটার অংশ ক্ষতি হয়। এটা কিন্তু শুধু একটা দুর্ঘটনা না, বরং একটা বড়সড় ওয়ার্নিং সাইন। কিন্তু ভাবার বিষয় হলো এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা না। গত কয়েক বছরে এটা নিয়ে 3 নম্বর বড় দুর্ঘটনা। আর এই পরপর ঘটনাগুলোই কিন্তু কর্তৃপক্ষকে বাধ্য করেছে পুরো ফ্লিটটাকেই বসিয়ে দেওয়ার মতো একটা কঠিন সিদ্ধান্ত নিতে। আজকের এই সমস্যাটা কিন্তু হুট করে তৈরি হয়নি। এর শেকড় লুকিয়ে আছে প্রায় 40 বছরের পুরনো ইতিহাসে। চলুন একবার সেই লম্বা জার্নিটা দেখে আসি, যেখানে বড় বড় স্বপ্ন আর দীর্ঘসূত্রিতার এক অজীব গল্প জড়িয়ে আছে। এই টাইমলাইনটা একবার দেখুন। 1983তে প্রস্তাব দেয়া হলো আর প্রথম বিমান বাহিনীতে যোগ দিল 2016 সালে। ভাবা যায় মাঝখানে কেটে গেল 33টা বছর। একটা ফাইটার জেটের পুরো একটা জেনারেশন তৈরি হতে যতটা সময় লাগে তার চেয়েও বেশি সময় লেগেছে শুধু প্রথম বিমানটা হাতে পেতেই। এয়ারফোর্স চিফের এই কথাটা শুনলেই বোঝা যায় হতাশাটা ঠিক কতটা গভীর। তিনি পরিষ্কার বলছেন 40 বছর হয়ে গেল, এখনও পুরো বহর ডেলিভারি হয়নি, আর ওদিকে চীন 6th জেনারেশন ফাইটার নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এই তুলনাটা ভারতের জন্য আসলেই খুব চিন্তার। তো এত যে দেরি হলো, এর আসল প্রভাবটা কি? চলুন কিছু সংখ্যা দেখি যা আমাদের ভাবাতে বাধ্য করবে। ভারতীয় বিমান বাহিনীর দরকার 42টা ফাইটার স্কোয়াড্রন, কিন্তু তাদের হাতে আছে মাত্র 29টা। এই ঘাটতির সোজা মানে হল যে কোনো জরুরি অবস্থায় দেশের আকাশ সীমা রক্ষা করার ক্ষমতা কমে যাচ্ছে। এটা সরাসরি দেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি। আর এই দেরির কারণে শুধু যে সময় নষ্ট হয়েছে তা না, টাকাও নষ্ট হয়েছে প্রচুর। একটা তেজস জেটের দাম সময়ের সাথে সাথে 5 গুণ বেড়ে গেছে। এই বাড়তি টাকা দিয়ে হয়তো আরও অনেক আধুনিক যুদ্ধবিমান কেনা যেত। আর অবস্থাটা দেখুন, নতুন আর উন্নত মার্ক 1-এর ভার্সনের জন্য 180টা জেটের অর্ডার দেওয়া আছে, কিন্তু এখন পর্যন্ত একটাও ডেলিভারি হয়নি। মানে অর্ডার আছে কিন্তু হাতে বিমান নেই। এটাই হলো এখনকার অবস্থা। তাহলে এই যে এত বড় একটা সংকট, এখান থেকে বের হওয়ার রাস্তাটা কি? ভারতের হাতে এখন কি অপশন আছে তাদের আকাশকে সুরক্ষিত রাখার জন্য? সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখানেই। তেজস যখন অনেক কাঠখড় পুড়িয়ে তৈরি হল, ততদিনে বিশ্ব 5th জেনারেশন ফাইটারের যুগে চলে গেছে। মানে ভারত যখন একটা নতুন বিমান হাতে পেল, বিশ্ব ততদিনে আরও এক ধাপ এগিয়ে গেছে। এই টেকনোলজির গ্যাপ পূরণ করাটাই এখন সবচেয়ে বড় পরীক্ষা। সুতরাং ভারতকে এখন একসঙ্গে 3টা পথে হাঁটতে হচ্ছে। একদিকে জরুরি প্রয়োজন মেটাতে বিদেশ থেকে বিমান কিনতে হচ্ছে, অন্যদিকে নিজেদের তেজস প্রোগ্রামের প্রোডাকশন বাড়ানোর জন্য চাপ দিতে হচ্ছে, আর ভবিষ্যতের জন্য 5th জেনারেশন বিমান তৈরির প্রজেক্টেও টাকা ঢালতে হচ্ছে। এই 3টার মধ্যে ভারসাম্য রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানেই এসে দাঁড়ায়, প্রতিবেশীরা যখন নিজেদের আকাশশক্তি বাড়িয়েই চলেছে, তখন ভারত কি তার প্রতিরক্ষা ব্যবস্থার এই বিশাল ঘাটতিটার সময়মতো পূরণ করতে পারবে? দেশের ভবিষ্যৎ নিরাপত্তা কিন্তু এই প্রশ্নের উত্তরের ওপরেই নির্ভর করছে। আর যেহেতু এখন পবিত্র রমজান মাস চলছে, আসুন আমরা সবাই বেশি করে ভালো কাজ করি এবং বিশেষ করে অসহায় ও গরিব মানুষের সাহায্যে এগিয়ে আসি। আল্লাহ হাফেজ।